ওয়েলকাম অফ আওয়ার চ্যানেল মাস্টার অফ এডুকেশান। আই হোপ সকলে ভালো আছো। আমরা আজকে আবারও হাজির হয়েছি টিচার এডুকেশানের একটি পর্ব নিয়ে, টিচার এডুকেশানের ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচ নিয়ে। আজকে ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচ নিয়েই কথা বলবো। তো চলো শুরু করা যাক। ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচ। ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচেস। এই ট্রানজ্যাকশন মানে কি জানি আমরা? ট্রানজ্যাকশন মানে জানি স্থানান্তরিত হওয়া। কোনো জায়গায় কোনো জিনিসকে স্থানান্তরিত করাটাই হচ্ছে ট্রানজ্যাকশন, বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, যেটাই হচ্ছে ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশন বলে আমরা মানির ক্ষেত্রে দেখছি মানি ট্রানজ্যাকশন কথাটি ইউজ করা হয়ে থাকে। শিক্ষার ক্ষেত্রেও সেরকম ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচ রয়েছে, যেটা কি শিক্ষক কোনো কন্টেন্ট বা বিষয় যখন পড়ায় সেটি ছাত্রদের মধ্যে চলে যায়, বা ছাত্ররা সেটি শিক্ষকের সেই বলা বিষয়গুলো ছাত্ররা শিখতে থাকে। এই ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচ কিসের জন্য? মেনলি ফর ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্স আমরা বিএডে জানি যে ফাউন্ডেশন কোর্স রয়েছে এবং স্পেশাল সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে। দুটো কোর্সের সমন্বয় আর কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে বিএড কোর্স হয়ে থাকে। তো এটি মূলত ট্রানজ্যাকশনাল এই অ্যাপ্রোচটি ফর ফাউন্ডেশন কোর্সের উপর ভিত্তি করে ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচ। এই ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচটি মূলত আমরা আলোচনা করব, কিন্তু এই ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচ তিনটি মেথডের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই তিনটি মেথড কি কি আমরা এক এক করে জানি। তিনটি মেথড কি? একটি মেথড হচ্ছে এক্সপোজিটরি মেথড। দুই নম্বর হচ্ছে কোলাবোরেটিভ মেথড। আর তিন নম্বরটি হচ্ছে এক্সপেরিয়েন্টিয়াল মেথড। এই তিনটি মেথডের সমন্বয়ে হচ্ছে ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচ। এইবার আমরা প্রত্যেকটি মেথড এক এক করে জানবো। দেখি এই মেথড তিনটি কি বলতে চেয়েছে। প্রথমে আমরা কি বলবো? ট্রানজ্যাকশনাল অ্যাপ্রোচ। প্রথমেই আমরা আলোচনা করি এক্সপোজিটরি মেথড। এক্সপোজিটরি মেথডটা কি? এক্সপোজিটরি কথার অর্থ হচ্ছে ব্যাখ্যা বা বিশ্লেষণমূলক। তো এখানে কি হয়, একটি টপিক কি হয়, বিস্তারিতভাবে কি করা হয়, আলোচনা করা হয় ছাত্রদের সামনে, যে একটি কম্প্রিহেন্সিভ টপিক অর সাবজেক্ট ম্যাটার। একটি বিষয়ের একটি জিনিসের মানে যেটি বোঝাতে চাইছেন টিচার, সেটি সম্পূর্ণভাবে ছাত্রদের কাছে তুলে ধরে। সেটি হচ্ছে এক্সপোজিটরি মেথড। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে লেকচার মেথডের সাহায্যে আমরা যেভাবে পড়ে থাকি, যে কোনো একটা শিক্ষক এলেন এবং এসে কোনো একটা বিষয়কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন, যেটি হচ্ছে এক্সপোজিটরি মেথড। এবার আমরা এর বৈশিষ্ট্যগুলো একে একে জানবো। এই মেথডটি হচ্ছে মোস্ট পপুলার এবং ইফেক্টিভ। এই মেথডের সাহায্যে বেশিরভাগ টিচার টিচ করে থাকেন। যে তাহলে কি পপুলার এবং ইফেক্টিভ।
ইফেক্টিভ এবং পপুলার। এই মেথডটি বেশিরভাগ টিচারই ইউজ করে থাকে, কারণ কোনো বিষয় যদি বোঝাতে হয় তাহলে সেটা লেকচারের মাধ্যমে বা এক্সপ্লেনেশনের মাধ্যমে বা ব্যাখ্যার মাধ্যমেই তাকে বোঝাতে হবে। সেই জন্য এই মেথডটি প্রত্যেক টিচারের কাছেই খুব গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে একটি ওল্ড মেথড। এটি পুরাতন একটি মেথড কিন্তু খুব জনপ্রিয়। তারপরে কি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। এখানে কি করা হয়, খুব অল্প সময়ে কি করা হয়, একটি ইম্পর্ট্যান্ট জিনিসকে তুলে ধরা হয়। তো যেমন কি দেখা যাচ্ছে যে পূর্ব এক্সপিরিয়েন্স বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাত্রদের মধ্যে নাই ওই সে বিষয়ের মধ্যে। এবার সেটি কি আমি তাড়াতাড়ি যদি তাদেরকে সে বিষয় সম্বন্ধে জানাতে চাই তাহলে কি হবে, আমি এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো তাদের প্রিভিয়াস যাতে নলেজটা আবারও তারা পুনরায় এসে বিষয়টি জানতে পারে, সেজন্য এই ইম্পর্টেন্ট বিষয়টি তাদেরকে জানিয়ে দেওয়া হয় খুব অল্প সময়ের মধ্যেই। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ এই মেথডে। and idea or principle। আইডিয়া আর প্রিন্সিপাল কি, কোনো একটা বিষয়ের সম্পূর্ণ একটা ধারণা দেওয়া হয় বা তার যে নীতিগুলো কি আছে, বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের বিষয়গুলো তাদের মধ্যে ছাত্রদের মধ্যে ইনক্লুড করা হয়। তাই এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মেথডের ক্ষেত্রে। তাহলে মূল কথা হচ্ছে সমস্ত বিষয় স্কিল বা দক্ষতার মাধ্যমে বা প্রেজেন্টেশনের মাধ্যমে করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা দিয়েই বোঝাতে হয়। সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই এক্সপোজিটরি মেথডটাই খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা এক্সপোজিটরি মেথডের কিছু স্টেপ আছে, স্টেপগুলো জানবো পরপর কিভাবে করা হয়ে থাকে। স্টেপস, 1 নম্বর হচ্ছে ইন্ট্রোডিউশন। ইন্ট্রোডাকশান কি, প্রথমেই কোনো বিষয় যে বিষয়টি পড়াবেন সে বিষয়ের একটি ভূমিকা দেবেন যে এই বিষয়টি আলোচনা করছি বা এই বিষয়টি এই জিনিস রয়েছে, সমস্ত বিষয়গুলো কি প্রথমে একটি ভূমিকার মাধ্যমে শুরু করা হয়ে থাকে। যেমন আমি যদি কোনো গাছ নিয়ে কথা বলি বা কোনো ক্লাসে যে আজকে গাছের মূল, কাণ্ড, পাতা ইত্যাদি সম্বন্ধে পড়াবো, তো তার আগেই আমরা বলি যে তোমরা কি গাছ দেখেছো, তোমাদের গাছ সম্বন্ধে কিছু ধারণা আছে কি, 2-1টি বৈশিষ্ট্য বলো দেখি। মানে এইভাবে অ্যাকচুয়ালি শুরুটা করা হয়, মানে ইন্ট্রোডাকশানটা দেওয়া হয় তাদেরকে যে কোন বিষয় সম্বন্ধে আমরা বলতে চলেছি। এটি হচ্ছে ইন্ট্রোডাকশান। তারপর 2 নম্বর হচ্ছে স্টুডেন্ট অ্যাটেনশান। স্টুডেন্ট অ্যাটেনশান কি, প্রত্যেক ক্লাসে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টুডেন্ট অ্যাটেনশান। স্টুডেন্টদের যদি আমরা অ্যাট্রাক্ট না করতে পারি, আমি যে কন্টেন্টটা প্রোভাইড করছি বা যে বিষয়টি আমি পড়ানোর চেষ্টা করছি সেটি যদি ছাত্ররা অ্যাটেন্টিভফুলি না শোনে তাহলে তার মধ্যে কোনো বিষয় গ্রেন হবে না। তাই ছাত্রদের মধ্যে অ্যাটেনশান গ্রো করাটা খুব গুরুত্বপূর্ণ, যাতে কোনো বিষয় তারা ভালোভাবেই বুঝতে পারে। তাহলে 2য় নাম্বারই স্টুডেন্ট অ্যাটেনশান। 3 নম্বরে হচ্ছে move from general to specific। স্পেসিফিক, জেনারেল টু স্পেসিফিক। আমরা কি প্রথমেই
তো ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করেছি, তবে একেবারেই আমরা সমস্ত বিষয় একসাথে চাপিয়ে দেব না। আমরা কি করতে বলছে, মুভ করতে বলেছে, যে জেনারেল টু স্পেসিফিক, তার মানে হচ্ছে সার্বিকভাবে সার্বিক থেকে বিশেষের দিকে যেতে, কিন্তু মুভ করতে বলেছে, যে সেটাকে সরিয়ে নিতে বলেছে, যে আগেই সার্বিক বিষয় দেওয়া যাবে না, আগে কি করতে হবে, অল্প অল্প করে তোমাকে বিষয়টিকে তাদের মধ্যে ক্রিয়েট করাতে হবে, যে কোনো একটা, যেমন আমরা উদাহরণ দিলাম যে গাছ সম্বন্ধে পড়াবো, তো গাছের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল কোন সময় হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে, একটি একটি করে পার্টে পড়াবো। তো পাতার কোথায় সালোক সংশ্লেষ হয়, কিভাবে সালোক সংশ্লেষ হয়, তো প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা আলাদাভাবে আমরা জানাবো। সেটি হচ্ছে মুভ ফ্রম জেনারেল টু স্পেসিফিক। এক কথায় বলতে গেলে যে স্পেসিফিক বিষয়টিকে পড়াতে হবে, যে এটিকে এই বলে, এটি এই জিনিসটিকে এটি বলে, যেমন এটি পাতা, এটি ফুল, এটি ফল, প্রত্যেকটি আলাদা আলাদাভাবে, এটি কাণ্ড, এইরকমভাবে জানানো। তারপর হচ্ছে ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি। ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি, ইমিডিয়েটলি তোমাকে কি করতে হবে, ইনস্ট্রাকশন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ভাবতে হবে যে এটা ছাত্ররা হয়তো ভালোভাবে নিচ্ছে না, তাহলে আমার কোনটা পরিবর্তন করে কিভাবে তাদেরকে এই বিষয়টিকে বোঝানো যায় বা কিভাবে ব্যাখ্যা করানো যায়, এই বিষয়টি হচ্ছে ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি। তোমাকে পড়াতেই তোমাকে সেই জিনিসটা ভেবে নিতে হবে। পি ইনস্ট্রাকশানও হয়, পূর্বে কিছু ইনস্ট্রাকশান নিয়েই ক্লাসে আসে, কিন্তু ইমিডিয়েট সিচুয়েশানের মধ্যে তোমাকে ভাবতে হবে এবং কীভাবে সেটিকে ব্যাখ্যা করলে ভালো হয় সেই বিষয়টির কথা বলা হয়েছে। এই 4টি স্টেপের মাধ্যমে এই ব্যাখ্যামূলক মেথডটি কাজ করে থাকে, বা এক্সপোজিটরি মেথডটি কাজ করে থাকে। এটি হলো একটি মেথড। এরপরে দ্বিতীয় নম্বর মেথড নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে, তবে তার আগে আমি একটা কথা বলে নিই, যে স্পেসিফিক টু জেনারেল আর জেনারেল টু স্পেসিফিক এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। নেট সেটের ক্ষেত্রেও, নেট সেটের জেনারেল পেপারে এবং সাবজেক্ট পেপারে দুটোতেই, যেমন রিসার্চের ক্ষেত্রেও আছে এবং জেনারেল পেপারে তো আছেই। তো স্পেসিফিক টু জেনারেল যদি হয়, তাহলে হবে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ মেথড বলা যায়, বা ইন্ডাকটিভ রিজনিং। এটি বলে থাকে, যদি কোনো স্পেসিফিক বিষয়, মানে অল্প অল্প করে জেনে যদি বিষয়টিকে কভার করে, বা অল্প অল্প জেনে সম্পূর্ণ বিষয়টি জানা হয় ধীরে ধীরে, সেটাকে বলা হয় ইন্ডাকটিভ মেথড বা ইন্ডাকটিভ রিজনিং। এর অপোজিটটি হচ্ছে ডিডাকটিভ। ডিডাকটিভ কি, জেনারেল টু স্পেসিফিক। এটি যদিও সেরকম এখানে আলোচ্য বিষয় না, তবু জেনে নিতে হবে, কারণ এখান থেকে নেট সেটে কোশ্চেন অবশ্যই আসে, যার জন্য এটা জানতে হবে। এই ডিডাকটিভ বিষয়ের একটা উদাহরণ যদি বলা যায়, যে তুমি সম্পূর্ণ পাখিটা জানো, এবার পাখিটা থেকে তুমি পাখির পা হয়, পাখির ডানা আছে, পাখির ঠোঁট আছে, এই বিষয়গুলো যে ধীরে ধীরে তুমি এগুলো জানতে পারলে, মানে হোল বিষয়টা জেনে নিলে, যে পাখি জিনিসটা কি, সেখান থেকে তুমি এগুলোকে আলাদা আলাদা করে জানতে পারছো, সেই বিষয়টি হচ্ছে ডিডাকটিভ। এবার আমরা আলোচনা করব কোলাবোরেটিভ লার্নিং। কোলাবোরেটিভ লার্নিং মানে হচ্ছে, এখানে কোলাবোরেটিভ লার্নিংয়ের এখানে একটি কনফিউশনের জায়গা আছে, যে কোলাবোরেটিভ লার্নিং আর কোঅপারেশনাল লার্নিং।
কোলাবোরেটিভ লার্নিংটি কি? কোলাবোরেটিভ লার্নিং হচ্ছে সকলের একটি কি আছে, কমন গোল আছে। এই বিষয়টি কি, এই বিষয়টির মধ্যে আছে কোলাবোরেটিভ মানে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব এবং ওই কাজ থেকে একটি সাধারণ যে আমাদের গোল আছে, যে প্রত্যেকের একটা বিষয় জানা দরকার এবং সেই বিষয়টি জানতে গেলে পরে একার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, ডিফারেন্ট ওয়েতে ভাবতে হচ্ছে। তো প্রত্যেকে আলাদা আলাদা ওয়েতে ভাবে এবং তারপরে তারা একে অপরের সঙ্গে কোলাবোরেট করে যে বিষয়টি কি তার একটা কংক্রিট ধারণা নিয়ে আসে, কি বলে একটা ক্রিয়েটিভ একটা আইডিয়া তৈরি হয় এটা এই কোলাবোরেটিভ এর মাধ্যমে। কিন্তু কোঅপারেশনটা কি, যে সহযোগিতামূলক শিখন, এই সহযোগিতামূলক শিখনে এর বিষয়ই হচ্ছে যে আমি যে বিষয়টি জানি আমার বন্ধু যদি না জানে তাকে আমি জানিয়ে দেবো, বা সে জানলে আমাকে জানিয়ে দেবো, মানে একে অপরকে সহযোগিতা করা। সহযোগিতার মাধ্যমে যে লার্নিং হয় সেটা হচ্ছে কোঅপারেটিভ লার্নিং। আর হচ্ছে একসঙ্গে কোনো একটা বিষয় বা গোল আমাদের জানতে হবে, কমন একটা বিষয় থাকবে, সেই বিষয়টিকে সকলের জানা দরকার, বিশেষ করে যাদের যাদের জানা দরকার তারা ওই বিষয়ের উপর কাজ করবে এবং বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেক্ট করবে, বিভিন্ন ইনফরমেশান কালেক্ট করে একটি বিষয় জানার চেষ্টা করবে, সেটি হচ্ছে কোলাবোরেটিভ। আর এটি তো জানলে সহযোগিতার মাধ্যমে যে শিখুন সেটি হচ্ছে কোঅপারেশনাল লার্নিং। তো আমরা এটি সম্বন্ধে কিছু কথা বলি। এটি হচ্ছে গ্রুপের মাধ্যমে হয়ে থাকে। কোলাবোরেটিভ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ক, একজনের কাজ না। এটি হচ্ছে কোনো আমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ হতে পারে, রিসার্চ স্কলারদের গ্রুপ হতে পারে, টিচারের হতে পারে। তারা কি করে, একটা গ্রুপের মাধ্যমে কাজ করে। প্রত্যেকে আলাদা আলাদা ভাবে বিষয়টিকে দেখে যে বিষয়টি কীভাবে কীভাবে আমরা অন্যরকমভাবে, প্রত্যেকে অন্যরকমভাবে ভাবে এবং একসঙ্গে গ্যাদার হয়ে সে বিষয়টিকে জানার চেষ্টা করে। গ্রুপ অফ ওয়ার্ক এক নাম্বার। 2 নম্বর হচ্ছে স্পেসিফিক প্রবলেম। স্পেসিফিক প্রবলেম কি, একটি নির্দিষ্ট প্রবলেম নিয়ে সবাই কাজ করে। যে একটি বিষয় যেমন হচ্ছে কোভিড-19, এই যে একটি প্রবলেম, এর যে ভ্যাকসিন আবিষ্কার, এটা কি একজনে কিন্তু কাজ করছে না, অনেক রিসার্চ স্কলার একসঙ্গে কাজ করার চেষ্টা করছে, যদিও সেটা রিসার্চের অ্যাসপেক্টে, তবে কোলাবোরেটিভভাবে কাজ করছে। সবাই মিলে কিন্তু একটা সলিউশন খোঁজার জন্যই তারা চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এই যে বিষয়টি সেটি হচ্ছে কোলাবোরেটিভ লার্নিংয়ের। তারা একটি স্পেসিফিক প্রবলেম নিয়ে কাজ করে। স্পেসিফিক প্রবলেম। আর একটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স ফেস প্রবলেম, যেমন বিষয়টি যখন জটিল হয়ে পড়ে, একার পক্ষে সমাধান করা সম্ভব হয় না, তখন সেই সমস্যাটা নিয়ে একাধিকজন কাজ করে, গ্রুপের মাধ্যমে কাজ করে, সেই বিষয়টি কেন বলা হয়েছে যে কমপ্লেক্স, যখন জটিল হয়ে যায় বিষয়টি, একার পক্ষে জানা সম্ভব হয় না। এর মাধ্যমে কি হয়, এই লার্নিংয়ের মাধ্যমে কি হয়, প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়। তাহলে কি ইনক্রিজ প্রোডাক্টিভিটি কি, সকলে যখন একসঙ্গে কাজ করবে, একটা গ্রুপের মাধ্যমে কাজ করবে, তাদের বিভিন্ন আইডিয়া, তাদের বিভিন্ন থিঙ্কিংগুলো কি কেন্দ্রীভূত হবে এক জায়গায়, সেখান থেকে একটা ভালো জিনিস পাওয়ার সম্ভাবনা থাকবে। এটি হচ্ছে প্রোডাক্ট ইনক্রিজ। আর তার সঙ্গে একটা বললাম যে কমন গোল থাকবে। কমন গোল, একটি সাধারণ উদ্দেশ্য থাকবে, মানে একটি সকলের একটি সাধারণ উদ্দেশ্য থাকবে, সেটা জানতে হবে, সেই জন্যই তারা একসঙ্গে কাজ করার চেষ্টা করে। এটি হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং। তাহলে কোলাবোরেটিভ লার্নিং সম্বন্ধে আমি বললাম। আর কোঅপারেটিভ লার্নিং সম্বন্ধে তোমাদের এটাতে আর কনফিউশন না থাকারই কথা। তারপরে আর একটি মেথড, যেটি হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল
লার্নিং। এই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং হচ্ছে অভিজ্ঞতামূলক শিখন। অভিজ্ঞতার মাধ্যমে যে শেখাটা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। যেমন তুমি চলার পথে, হাঁটার পথে বা বিভিন্ন পড়াশোনা করে তোমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, তার মাধ্যমে কিছু শিখন হয়, সেটাই হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। তো এই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ে এর প্রথম ধারণা দিয়েছিল কে? এ ধারণা দিয়েছিল কনসেপ্টটা দিয়েছিল জন ডিউ। জন ডিউ নাম তোমরা সকলেই শুনেছ। জন ডিউ যেমন কি লার্নিং বাই ডুইং প্রক্রিয়ার মাধ্যমে পড়াচ্ছে। এই বিষয়টি তোমরা প্রত্যেকেই জানো। তোমাদের রিলেট করে পড়তে হবে, কারণ নেট সেট বিষয়টি হচ্ছে তোমার ভাস্ট এরিয়া, তোমাকে সমস্ত বিষয়ের সাথে রিলেট করে পড়াশোনা করতে হবে। তো কনসেপ্ট দিয়েছিল, এই বিষয়ে আমরা চলে আসি। এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের কনসেপ্ট দিয়েছিল জন ডিউ অ্যান্ড হচ্ছে জ্যাপিয়াজে। জ্যাপিয়াজের কথা আমরা জানি যে কনস্ট্রাকটিভিস্ট লার্নিংয়ের তিনি জনক। এবার চলে আসি, ধারণা তো দিয়েছেন এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের ধারণা দিয়েছেন জন ডিউ, জ্যাপিয়াজে। তবে এটিকে পপুলার ফর্মে নিয়ে এসেছে কে? মানে এই লার্নিংটির পপুলার ফর্ম, মানে মানুষের কাছে পরিচিতি পেয়েছে এই লার্নিংটি কী ধরনের লার্নিং, এই সমস্ত বিষয়গুলো জানিয়েছে কে? আমাদের যে পপুলার ফর্মে নিয়ে এসেছে ডেভিড পপুলার ফর্ম, বা আমরা বলতে পারি ডেভেলপ করেছে কে? ডেভিড এ কলব পপুলার ফর্মে নিয়ে এসেছে। ডেভিড কলব কি বলছে? যে নলেজ ইজ ক্রিয়েটেড through the transformation of experience। আমাদের নলেজ ক্রিয়েট হয় কিভাবে? নলেজ ক্রিয়েট হয় কিসের মাধ্যমে? ট্রান্সফরমেশন অফ এক্সপিরিয়েন্সের স্থানান্তরিতর মাধ্যমে কি আমাদের নলেজ ক্রিয়েট হয়ে থাকে। আমরা এই লার্নিং আমরা প্রথমেই পড়লাম যে ট্রানজাকশনাল অ্যাপ্রোচ। আমরা কি বলেছিলাম? যে ট্রানজাকশন হয়, কন্টেন্ট, বিষয়, অভিজ্ঞতা, এগুলোকে ট্রানজাকশন হয়। তো এই তিনটি মেথডের মাধ্যমে এটিকে দেখো পরিপূরকভাবে কাজ করছে, যার জন্য এই তিনটি মেথডের ফর্ম নিয়ে হচ্ছে ট্রানজাকশনাল অ্যাপ্রোচ। তো এখানে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ে এটি বলতে চাইছি যে নলেজ ইজ ক্রিয়েট থ্রু দ্য ট্রান্সফরমেশন অফ এক্সপিরিয়েন্স। তারপরে কি বলে দেখো, ডেভিড কলব দুটো, মানে তার দুটো লেভেল আছে, দুটো লেভেল কি? একটি হচ্ছে 4 স্টেজ সাইকেল অফ লার্নিং, আর আরেকটি হচ্ছে 4 সেপারেট লার্নিং। এই দুটো লেভেলের মাধ্যমে তার এই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংটাকে বোঝানোর চেষ্টা করেছে। তো আমরা একে একে বুঝি। 4 স্টেজ সাইকেল অফ লার্নিং। 4 স্টেজ সাইকেল অফ লার্নিং নিয়ে এখন কথা বলছি।
এক নম্বর হচ্ছে কংক্রিট। কংক্রিট এক্সপেরিয়েন্স। কংক্রিট এক্সপিরিয়েন্স আমরা পূর্বে যে অভিজ্ঞতাগুলো অর্জন করে থাকি সেখান থেকে যে নলেজ গ্যাদার করি সেটিকে আমাদের একেবারে অভিজ্ঞতা থেকে যে নলেজগুলো অর্জন করি সেগুলো আমাদের কি কংক্রিটভাবে মাইন্ডে গেঁথে থাকি, সেই বিষয়টিকে বলেছে যে কংক্রিট এক্সপিরিয়েন্স, বা অলরেডি আমরা যেটা অ্যাসেস করে গেছি বা অলরেডি আমরা জেনে গেছি সেই বিষয়টি হচ্ছে কংক্রিট এক্সপিরিয়েন্স। 2 নম্বরটা হচ্ছে রিফ্লেক্ট। রিফ্লেকটিভ অবজারভেশন। এই অভিজ্ঞতা, পূর্বে যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করেছি সেই অভিজ্ঞতা অর্জন অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবতে পারি যে এই জ্ঞানটি কিভাবে অন্য ক্ষেত্রে কাজে লাগানো যায়, আরও কিভাবে সেটিকে দেখলে পারে অন্যান্য ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো, সেই বিষয়টির কথা বলা হয়েছে যে রিফ্লেকটিভ অবজারভেশন। 3 নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত চিন্তন করতে সহায়তা করে কি এক্সপিরিয়েন্সের মাধ্যমে কি আমরা ভাবতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে, সে বিষয়টিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবতে পারি এবং সেখান থেকে আমরা কনসেপ্ট গ্যাদার করতে পারি বা কনসেপ্ট অর্জন করতে পারি, সেটিকে বলেছে অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন। আর আরেকটি হচ্ছে অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স। অ্যাক্টিভ এক্সপেরিমেন্ট। অ্যাক্টিভ এক্সপেরিমেন্ট সেটা কি, যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছিলাম, অভিজ্ঞতা থেকে বিভিন্ন রিফ্লেক্ট অ্যাঙ্গেলের মাধ্যমে সেই জ্ঞানটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, মানে বাস্তব ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করা যায়, সে বিষয়টি হচ্ছে মানে আমাদের অভিজ্ঞতা অর্জন হলো, অভিজ্ঞতা থেকে বিভিন্ন রকমভাবে ভাবতে শিখলাম, সেখান থেকে কনসেপচুয়ালাইজেশন করলাম, তারপরে এই জ্ঞানটাকে আমরা কিভাবে বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে অ্যাক্টিভ এক্সপেরিমেন্ট। এটি হলো 4 স্টেজ সাইকেল অফ লার্নিং ডেভিড কলবের। আর আরেকটি লেভেল হচ্ছে 4 সেপারেট লার্নিং স্টাইল। এটি খুব গুরুত্বপূর্ণ, বিগত এক্সামে এসেছিল, এখান থেকে কোশ্চেন অ্যাকচুয়ালি সিকোয়েন্স সাজাতে দিয়েছিল, সেক্ষেত্রে আমি একটি তোমাদেরকে কোড করে বিষয়টি বলছি যে ডিএসিএ কি, তোমরা এটা নিয়ে হয়তো প্রশ্ন করবে, কিন্তু আমি এরপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ডিএসিএ কি, এবং এটি এই ফর্মেই সাজাতে হবে পরীক্ষাতে। উলট মানে অ্যাকচুয়ালি সিকোয়েন্স ব্রেক করা থাকে, তোমাদের সিকোয়েন্সলি সাজাতে দিতে পারে, এবং এই জিনিসগুলো কি একে একে আমি আলোচনা করছি। ডি হচ্ছে 1 নম্বর, এই ডি মিনস ডাইভারজেনিং কি, একটি বিষয়ের একাধিক উত্তর হতে পারে, একটি বিষয় থেকে একাধিক আমরা উত্তর পেতে পারি, সেটি হচ্ছে ডাইভারজেন্ট। যে একটি বিষয় জানলাম, সেটার বিভিন্ন রকমভাবে জানা যায়, বিভিন্ন রকম করে সেটাকে শেখা যায়, সেটি হচ্ছে ডাইভারজেন্ট। অ্যাকচুয়ালি আমরা কি বলবো, গিলফোর্ডের মেথডে আমরা পড়েছিলাম যে ডাইভারজেন্ট থিঙ্কিংয়ের কথা, সেখান থেকে কনসেপ্টটা বলা যায়।
যে ডাইভারজিনি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে এ দিয়ে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশনটা কি? অ্যাসিমিলেশন যে আমরা প্রতিনিয়তই নতুন নতুন বিষয় গ্যাদার করছি এবং সেটিকে স্কিমাতে আমরা কি ইনপুট করছি। সেই অ্যাড বিষয়টি মানে প্রতি মুহূর্তে যে আমরা কোনো না কোনো বিষয় জানছি এবং সেটি আমাদের মেমোরিতে স্টক করছি, সেই বিষয়টি হচ্ছে এই অ্যাড বিষয়টি হচ্ছে অ্যাসিমিলেশন। বা 3 নম্বর হচ্ছে কনভার্জেন্ট। কনভার্জিং বিষয়টি কি? একটি বিষয়ের একটি উত্তর থাকবে, সেটি হচ্ছে কনভার্জেন্ট। একটি বিষয়কে আমরা একটি ওয়েতেই জানতে পারি যে তোমার নাম কি, তুমি সিম্পলি কি উত্তর দেবে, আমার নাম এই। এটা এই 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 যে থিঙ্কিং বা এই যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে কনভার্জেন্ট। তিনটে হলো। আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। আমরা যে জ্ঞানটা অর্জন করছি সেই জ্ঞানটা কি? প্রথম ক্ষেত্রে সেটা আমরা যে জ্ঞানটা জানলাম বা স্কিমাতে নিযুক্ত হলো, সেটা আমরা বললাম কি অ্যাসিমিলেশন। কিন্তু দেখা যাচ্ছে যে সেই জ্ঞানটার পরবর্তীতে আমি যেটা জেনেছিলাম সেটা সঠিক না। সে সেই জ্ঞানটার ক্লারিফিকেশান বা সেই জ্ঞানটা রিফর্ম হয়ে নতুন কিছু তোমার মধ্যে জ্ঞান ক্রিয়েট হতে পারে, সেই বিষয়টি হচ্ছে অ্যাকোমোডেশন। দেখা গেলো আগে আমি কোনো একটা জ্ঞান অর্জন করেছিলাম, সেই জ্ঞানটা আমার মধ্যে পরিপূর্ণ ছিল না, সেটাকে আমি বাস্তব ধরে নিয়েছিলাম যে এটাই হয়তো সঠিক। কিন্তু পরে যখন আরও পড়াশোনা করলে বা আরও জানলে বা অভিজ্ঞতা সঞ্চয় হলো, কিন্তু মনে হলো যে সেই জ্ঞানটা বাস্তবিক ক্ষেত্রে 100% ঠিক নয়। পরবর্তীতে আরও কিছু ইনক্লুড হয়ে তুমি একটা নতুন ফর্ম বা নতুন স্কিমা গঠন হলো, সেটি হচ্ছে তোমার অ্যাকোমোডেশন। আজকের মতো এখানে ক্লাস শেষ। সকলে ভালো থেকো। আর বলছি, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। প্যান্ডামিক সিচুয়েশনে সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।